ওকে, আমরা অল্টারনেটিং কারেন্টের ফোর্থ ক্লাস ভিডিওটা আমরা স্টার্ট করেছি। লাস্ট ক্লাসটাতে আমরা ইন্ডাক্টর, ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্স এসির সাথে ইন্ডিভিজুয়ালি জয়েন করা থাকলে তারা কি ক্যারেক্টার শো করবে। স্পেশালি ক্যাপাসিটর কারেন্টের ভোল্টেজের রেসপেক্টে π/2 ফেজে লিড করবে। ক্যাপাসিটরের মধ্যে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, তার ভ্যালু হচ্ছে 1/ωc। বা ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখেছি যে কারেন্ট ভোল্টেজের রেসপেক্টে π/2 ফেজে কি করবে, ল্যাগ করবে। বা ইন্ডাক্টরের মধ্যে যে একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওমেগা এল, যেটাকে আমরা কি বলছি, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এগুলো আমরা ডিসকাস করেছি। এখন যেটা আমরা ডিসকাস করব, প্রথম কনসেপ্ট ওয়ান যেটা আমরা ডিসকাস করতে চলেছি, মন দিয়ে দেখবে। অল্টারনেটিং ভোল্টেজ ক্যাপিটাল ভি 20 cos 100 πt ভোল্ট ইজ অ্যাপ্লাইড টু দ্য ইন্ডাক্টর। মানে আমরা বলতে চাইছি স্ট্রেট একটা ইন্ডাক্টর এসি ভোল্টেজের সাথে জয়েন্ট করা আছে। ক্যারেক্টারগুলো নিশ্চয়ই মনে আছে। ইন্ডাক্টর থাকলে কি হবে একটু আগেও বললাম, নিশ্চয়ই মনে আছে। যাই হোক, এবার ভোল্টেজের ক্ষেত্রে প্রথমে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম। ওমেগা ইকুয়ালস টু কত পেলাম, 100 পাই রেডিয়ান পার সেকেন্ড। সেকেন্ড কথা হচ্ছে এর যে পিক ভ্যালু সেটা হচ্ছে 20 ভোল্ট। আমি প্রত্যেকটা স্টেপ ধরে ধরে শেখাচ্ছি বিভিন্ন কনসেপ্ট। তাহলে প্রথমে ইন্ডাক্টরের মধ্যে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল। ওমেগার ভ্যালু বসালে এবং তার সাথে সাথে ইন্ডাক্টর 2 হেনরি পুট করলে তুমি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের ভ্যালুটা পেয়ে গেলে 200 পাই ওহম। একদম রেজিস্ট্যান্স, কিন্তু একটু রেজিস্ট্যান্স বলতে আমার বাধ্যবাধকতা রয়েছে। কেন রেজিস্ট্যান্স কথাটা ইউজ করব না, যেহেতু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, অর্থাৎ সোর্সের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে এও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই একটা ক্যারেক্টারের জন্য আমি এটাকে একটু নামটা চেঞ্জ করে বললাম, একটু নামটা চেঞ্জ করে দিলাম, আর কিছু কিন্তু কারণ নয়। তো যাই হোক, এবারে যে পয়েন্টটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আইআরএমএসটা কত। সোজাসুজি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ওমস লর কনসেপ্ট। ভিআরএমএস মানে হচ্ছে V0/√2। যেহেতু তোমাকে আইআরএমএস বলেছে, তার মানে ভিআরএমএস ধরতে হয়। ভিআরএমএস বাই এক্সএল, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স কারেন্ট। ভিআরএমএস মানে V0/√2। এবার পিক ভ্যালু হচ্ছে 20 ভোল্ট/√2। এবার ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 200 পাই। সেখান থেকে আমরা আইআরএমএসটা অ্যাম্পিয়ারে পেয়ে গেলাম। এবার পিক ভ্যালু অফ দ্য কারেন্ট I0 ইকুয়ালস টু √2 আইআরএমএস, তার মানে 1/10 পাই অ্যাম্পিয়ার। এখান থেকে আমরা পিক ভ্যালু অফ কারেন্টও কিন্তু পেয়ে গেলাম। পিক ভ্যালু অফ কারেন্ট এখান থেকে পেয়ে গেলাম। তাহলে কারেন্টের এক্সপ্রেশনটা কি হবে, I ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি মাইনাস π/2। সোজা কথা যে কারেন্ট আমরা জানি ইন্ডাক্টর ইউজ করলে কারেন্টটা কি করে, π/2 ফেজে ল্যাগ করে। তাহলে সেই অনুযায়ী I ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি মাইনাস π/2 এবং I0 এর ভ্যালুটা আমরা এখানে পুট করে দিলাম, দিয়ে আলটিমেট কারেন্টের এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে প্রথমেই আমরা একদম আজকে আর ক্লাসে ফোর্থ ক্লাসের শুরুটা আমরা ইন্ডাক্টর উইথ এসি এইটার একটা এক্সাম্পল দিয়ে, এসি সোর্সের ক্ষেত্রে কি হবে এইটা দিয়ে আমরা আজকে আলোচনাটা প্রথমেই যেটা শুরু করার চেষ্টা করলাম। এবার কনসেপ্ট 2তে যাচ্ছি। মন দিয়ে দেখবে কনসেপ্ট 2টা কি বলছি, কেয়ারফুলি ফলো করবে। কনসেপ্ট 2টা আলোচনা করছি, মন দিয়ে দেখো। কি কি ডেটা দেওয়া আছে না দেওয়া আছে সেটা ফার্স্টে তোমাকে ক্লিয়ার বুঝে নিতে হবে। কনসেপ্ট 2তে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এক্সএল মানে হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য ইন্ডাক্টর, যেটা তৈরি হয়েছে, যাকে আমরা নাম নতুন দিয়েছি, সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। সেটা হচ্ছে 100 পাই ওহম। ঠিক আছে? আরএমএস কারেন্ট হচ্ছে যেটা 2 অ্যাম্পিয়ার। ইন্ডাক্টরের ভ্যালু বলেছি 2 হেনরি। এটা অবশ্যই কানেক্টেড, মানে একটা ইন্ডাক্টর এসির সাথে কানেক্টেড আছে। তাহলে প্রথম হচ্ছে আইআরএমএস, দ্যাট ইজ ইকুয়ালস টু ভিআরএমএস বাই রেজিস্ট্যান্স। ওমস ল, ভি ইকুয়ালস টু আইআর। ভিআরএমএস কোথায় আমি খুঁজে পাচ্ছি না, তার মানে ভিআরএমএসটাই বের করতে হবে। তাহলে আইআরএমএস ইন্টু এক্সএল, আইআরএমএস তোমাকে দিয়ে দিয়েছে। আইআরএমএস কারেন্ট কত, 2 অ্যাম্পিয়ার। আর এক্সএল যেটা হচ্ছে 100 পাই, এটাও তোমাকে বলে দিয়েছে। তাহলে আলটিমেটলি ভিআরএমএসটা কত পেলে, 200 পাই ভোল্ট। এবার পিক ভ্যালু যদি বের করতে হয় তাহলে ভিআরএমএস √2, সেখান থেকে পিক ভ্যালুটা পেয়ে গেলে। এবার ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল, এবার ওমেগা ইকুয়ালস টু 2 পাই এনএল, 100 পাই। এবার ইন্ডাক্টরের ভ্যালু হচ্ছে 2 হেনরি। তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সিটা তুমি কত পেলে, 25 হার্জ। বুঝতে পেরেছো? তোমার এটা ঘুরিয়ে একটা একই ধরনের কোশ্চেন, নতুনত্ব কিছু নয়, ইজি কনসেপ্ট। এবার চলে এসো
একটা এক্সাম্পল আমরা ইন্ডাক্টর কানেক্টেড থাকলে কি হয় তার একটা এক্সাম্পল তো দেখালাম, তোমরা নিশ্চয়ই বুঝতেও পেরেছো। এবার আমরা এক্সাম্পলটা দেখাবো, সেটা হচ্ছে কি ক্যাপাসিটর কানেক্ট করলে কি হতে পারে। তার মানে এবারে কনসেপ্টটা হচ্ছে এই রকম যে ক্যাপাসিটর ইজ কানেক্টেড উইথ এসি ভোল্টেজ সোর্স, এবং তোমাকে একটা ডায়াগ্রাম দিয়ে দিচ্ছে 10 অ্যাম্পিয়ার আর ভোল্টেজটা হচ্ছে কত 100 ভোল্ট। তা প্রথমেই আমি যেটা বলতে চাইছি এক্সিটা তোমরা বুঝতেই পারছো এক্সিটা কি। এক্সিটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, অর্থাৎ ক্যাপাসিটরের মধ্যে যে রেজিস্ট্যান্সটা তৈরি হবে তাকে আমরা নাম দিচ্ছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। এক্সি ইকুয়ালস টু ভোল্টেজ বাই কারেন্ট, ভি ইকুয়ালস টু আইআর, আর মানে ভি বাই আই। তাহলে ভোল্টেজটা তোমাকে এখানে 100 ভোল্ট বলে দিয়েছে, আর আই নটটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার বসালাম, বসিয়ে আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পেয়ে গেলাম কত 10 ওহম। ঠিক আছে, এবার ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স যদি 10 ওহম জানি, তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু হচ্ছে 1 বাই ওমেগা সি। 1 বাই ওমেগা সি মানে ওমেগার ভ্যালুটা কোশ্চেনে গিভেন দেওয়া আছে, সেটা বসিয়ে দিলাম, বসাতেই আমি ক্যাপাসিটেন্সের ভ্যালুটা পেয়ে গেলাম। ভালো কোশ্চেন, ক্যাপাসিটরের উপর একটা ছোট্ট কোশ্চেন, সোজা কোশ্চেন। ক্যাপাসিটর এসির সাথে কানেক্টেড থাকলে কি হয় আমরা একটা কনসেপ্ট 5-এ সেটা আমরা বোঝালাম। চলো আমরা নেক্সট কনসেপ্টের দিকে এগোই। আবার একটা ক্যাপাসিটরের উপর আলোচনা করব। ইন্ডাক্টরের উপর তো আলোচনা করলাম এতক্ষণ যে ইন্ডাক্টর এসির সাথে কানেক্টেড করলে কি হয়, এবার ক্যাপাসিটর কানেক্টেড হলে কি হয় তার উপর একটা সুন্দর সুন্দর এক্সাম্পল আমরা দেখাই। ভ্যারিয়েশন কম, তাই বুঝতে সুবিধা হওয়া উচিত। যদি বেসিক থিওরিটা ক্লিয়ার থাকে তাহলে না বোঝার কোনো কারণ নেই। তো চলো প্রথমে যেটা বলতে চাইছি, এসি ভোল্টেজ ক্যাপিটাল ভি ইকুয়ালস টু 100 সাইন 100 পাই টি ভোল্ট is applied to the capacitor C equals to 2 farad. Angular frequency omega equals to 100 pi radian per second. ঠিক আছে, তার প্রথম যেটা আমরা বলবো সেটা হচ্ছে পিক ভ্যালুটা কত। পিক ভ্যালুটা হচ্ছে ভি নট ইকুয়ালস টু 100 ভোল্ট। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ডাইরেক্ট কোশ্চেনে বলছে যে এসি ভোল্টেজটা একটা ক্যাপাসিটারে অ্যাপ্লাই করা হয়েছে, তার মানে একটা ক্যাপাসিটার ইজ কানেক্টেড উইথ এসি সোর্স। প্রথমে আমরা ভিআরএমএসটা বের করে নেব, খুব সহজ ব্যাপার। পিক ভ্যালু যদি দেওয়া থাকে ভি নট বাই √2 করে ফিনিশ। ক্যাপাসিটারের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে যার নাম আমরা কি দিয়েছিলাম ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স 1 বাই ওমেগা সি। ওমেগা মানে 2 পাই এন সি, দরকার নেই, ওমেগা দিয়ে দিয়েছে, তো ওমেগার ভ্যালুটা ডাইরেক্ট 100 পাই বসিয়ে দিলাম। ক্যাপাসিটেন্সের ভ্যালু 2 ফ্যারাড, সেটাও বসালাম। ওম রেজিস্ট্যান্সের ইউনিট, তাই ওম বসানোটা স্বাভাবিক ব্যাপার। পিক ভ্যালু অফ দ্য কারেন্ট ভি ইকুয়ালস টু আইআর, আই মানে হচ্ছে ভি বাই আর। এবার রেজিস্ট্যান্স এখানে বসালাম, পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজ হচ্ছে 100, বসিয়ে আমরা কারেন্ট পেয়ে গেলাম। এইবার আমরা প্রত্যেকে জানি, অলরেডি শিখেছি যে কারেন্ট এসি ভোল্টেজ এসি ভোল্টেজ সোর্সের সাথে যদি একটা ক্যাপাসিটার কানেক্টেড থাকে, তাহলে ক্যাপাসিটার অলওয়েজ কানেক্টেড থাকলে কারেন্টটা কি হয় π/2 ফেজে লিড করে। তাই কারেন্টের এক্সপ্রেশনটা আমরা কিভাবে লিখব, আই নট সাইন ওমেগা টি প্লাস π/2, এইভাবে আমরা কারেন্টটাকে রিপ্রেজেন্ট করলাম। বুঝতে পেরেছো নিশ্চয়ই, যার মধ্যে আই নট ওমেগা এই ভ্যালুগুলো আমরা জানি। এইবার একটা ইনফরমেটিভ কোশ্চেন, আমি ইনফরমেটিভ জায়গা আমি বলি, এটা কিন্তু খুব দেয় এমসিকিউতে, যেটা আমরা কনসেপ্ট 4-এ দিচ্ছি এর রেসপেক্টে, অর্থাৎ ক্যাপাসিটার এসির সাথে কানেক্টেড থাকলে কি হবে তার রেসপেক্টে আলোচনাটা ভালো করে দেখো। ডাইলেকট্রিক মিডিয়াম ইজ ইনসার্টেড বিটুইন দ্য প্লেটস। তা ডাইলেকট্রিক মিডিয়াম ইনসার্ট করলে কি হবে, ক্যাপাসিটার বেড়ে যাবে, ক্যাপাসিটার বাড়লো, তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু কত 1 বাই ওমেগা সি। যদি সি বাড়ে তাহলে রেজিস্ট্যান্সটা মানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু কি হবে, কমবে। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু যদি কমে তাহলে কারেন্টের ভ্যালু কি হবে, বাড়বে। বোঝা যেতে পারলাম। আবার ডাইলেকট্রিক মিডিয়াম ইনজেক্ট করলে কি হচ্ছে সেটা আমরা বুঝিয়ে দিলাম। আবার আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এক্স ইকুয়ালস টু 1 বাই ওমেগা সি, ওমেগা মানে 2 পাই এন সি। তাহলে ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ করানো যায় তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ডিক্রিজ করবে, আবার ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ডিক্রিজ করলে কারেন্টও ইনক্রিজ করবে। তাহলে আমরা দেখলাম যে ডাইলেকট্রিক মিডিয়াম ইনজেক্ট করলে কি হতে পারে, আর কি হতে পারে শেখালাম, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স সে যদি ইনক্রিজ করে যায় তাহলে কারেন্টের কি ফ্ল্যাকচুয়েশন হতে পারে। দুটোই আমরা বোঝালাম যদি একটা ক্যাপাসিটার এসির সাথে কানেক্টেড থাকে। তাহলে আশা করি এক্সাম্পলগুলো বোঝা গেল। আমরা এক্সাম্পলটা মেনলি কিসের উপর দিলাম, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের উপর। এবারে নেক্সট পয়েন্ট যেটা আমরা ঢুকছি, একটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে চোক কয়েল। তার মানে এবার আমরা ট্র্যাকটা চেঞ্জ করছি। ট্র্যাকটা চেঞ্জ করছি মানে আমরা
এতক্ষণ ইন্ডিভিজুয়ালি আলোচনা করলাম কিসের উপর একটু শিখে নাও। সেটা হচ্ছে ইন্ডাক্টর এসির সাথে কানেক্ট করলে কি হবে, ক্যাপাসিটার এসির সাথে কানেক্টেড হলে কি হবে, রেজিস্ট্যান্স এসির সাথে কানেক্টেড হলে কি হবে। এবার আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি কিসে, এলআর সার্কিট একসাথে, মানে একটা ইন্ডাক্টর আর রেজিস্ট্যান্স দুজনে যদি একসাথে একটা এসি সোর্সের সাথে কানেক্টেড থাকে তাহলে কি সে করতে পারে সেই নিয়ে আমরা একটু আলোচনা করি। মন দিয়ে দেখো, এখানে একটা এলআর সার্কিট আমরা এখানে নিয়েছি, ভালো করে দেখবে। এটা একটা এলআর সার্কিট, ইন্ডাক্টর রেজিস্ট্যান্স, চোখ কয়টা বলছি আমি, চিন্তার কোনো কারণ নেই। ইন্ডাক্টর রেজিস্ট্যান্স এলআর সার্কিট এসি ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড। তাহলে আমরা বেসিক যে জায়গাগুলো জানি সেগুলো একটু বলে দিই, যেটা অলরেডি শিখে গেছি। কি শিখেছি, যখনই এসির সাথে ইন্ডাক্টর কানেক্টেড হবে তখনই ইন্ডাক্টরের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে। সেই রেজিস্ট্যান্সের নামটা কি ভাই, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল। ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর আই এক্সএল, মানে আইআর ওমস লর মতো, তার মানে আই ওমেগা এল, ফিনিশ। ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স ভিআর ইকুয়ালস টু আইআর। আমরা শিখেছি অলরেডি যে ইন্ডাক্টর কানেক্টেড থাকলে কারেন্ট ভোল্টেজের রেসপেক্টে π/2 ফেজে ল্যাগ করে। তাহলে আমরা যদি এটা রেফারেন্স লাইন করি, ভিআর ইকুয়ালস টু আইআর, এটা হচ্ছে নিউট্রাল, মানে কারেন্ট আর ভোল্টেজ একই ফেজে আছে, ইন্ডাক্টর দিলে ল্যাগ করবে, তাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে দিয়ে দিলাম। তাহলে রেজাল্টেন্ট যেটা দেখতে পাচ্ছ, ভি ইকুয়ালস টু রুট আন্ডার অফ ভিআর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু আই জেড। এই জেডটাকে বলা হয় টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। আমি বারবার সাবধান করে দিচ্ছি, এই ফর্মুলাটা কিন্তু এমসিকিউতে মারাত্মক ইম্পর্টেন্ট। ভি ইকুয়ালস টু ভিআর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার মানে কিরকম, তোমাকে একটা এলআর সার্কিট দিয়ে দেবে, রেজিস্ট্যান্সে অ্যাক্রসে ভোল্টেজ, ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ দিয়ে দেবে, নেট ভোল্টেজে পিক ভ্যালুটা বের করতে হবে বা আরএমএস ভ্যালুটা বের করতে হবে। যাই হোক না কেন, ভি ইকুয়ালস টু ফর্মুলাটা কি, রুট আন্ডার ভি ইকুয়ালস টু রুট আন্ডার ভিআর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার। তাহলে আমরা কতগুলো পয়েন্ট সাজিয়ে দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ওর বাইরে কোনো কোশ্চেন হবে না। প্রথম কোশ্চেনে প্রথম যেটা আমরা বলবো, ফার্স্ট এইটা বলবো প্রথম ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেল। সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টরে চলে এসো, টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। এই যে রেজিস্ট্যান্স নামটা তো বলতে পারি না, কারণ হচ্ছে যে সেই একই ব্যাপার যে ফ্রিকোয়েন্সির উপর যেহেতু একটু ডিপেন্ড করে, তাই ঘুরিয়ে বলছি, নতুন একটা নাম দিলাম, সেটা হচ্ছে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। যেমন ওখানে যেমন ওখানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এই ধরনের নাম দিচ্ছিলাম, এখানে যে নামটা দিলাম সেটা হচ্ছে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট বা টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, রুট আন্ডার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। তাহলে আর স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যেটা তোমার ইম্পর্টেন্ট। আমি কি বলেছি, ডাইরেক্ট এমসিকিউ আসে এলআর সার্কিটে। প্রথম কি শিখলে, বারবার বলছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ভিআর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার। সেকেন্ড কি শিখলে, টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট পেলে, যদি ওমেগা দেয় তাহলে ওমেগা দিয়ে বসাবে, যদি ফ্রিকোয়েন্সি দেয় তাহলে ফ্রিকোয়েন্সি দিয়ে বসাবে, চিন্তার কোনো কারণ নেই। থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি স্টুডেন্টসরা গুলিয়ে ফেলে, কিরকম, ইন্ডাক্টর দিলে কারেন্টটা ভোল্টেজের রেসপেক্টে π/2 ফেজে ল্যাগ করে, এটা সত্যি কথা। তাহলে এলআর সার্কিটে কি হবে, এলআর সার্কিটে সেই ল্যাগই করবে, কিন্তু সেখানে মনে রাখতে হবে যে ফেজ ল্যাগটা যেটা হচ্ছে বাই কারেন্ট উইথ রেসপেক্ট টু ভোল্টেজ, সেটা কিন্তু ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। এই ট্রায়াঙ্গেলটা ফলো করো, ট্যান ফাই মানে পারপেন্ডিকুলার বাই বেস, সেখান থেকে ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। তাহলে এখানে কিন্তু π/2 ফেজে ল্যাগ করছে না, তাই তাড়াহুড়োর মধ্যে সেটা লিখবে না। কত ল্যাগ করছে, ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। যদি আর না থাকতো তাহলে দেখতে ফাইটা সেই 90 ডিগ্রি দিকে টেন্ড করে যেত। তাহলে এইটা ইম্পর্টেন্ট, এটাকে আমরা থার্ড পয়েন্ট হিসাবে ধরছি, মানে এই পার্টগুলো থেকে কোশ্চেন আসে ডাইরেক্ট। ফোর্থ পার্ট যেটা পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন। কেন পাওয়ার ফ্যাক্টরকে গুরুত্ব দেওয়া হবে, কারণ হচ্ছে আমরা ইন জেনারেল পাওয়ার ফ্যাক্টর আমরা cos π/2 জানি, কিন্তু এলআর সার্কিটে ভাই সেটা হচ্ছে না। এলআর সার্কিটে কি হচ্ছে, এখান থেকে তুমি দেখো cos π করো আর বাই জেড, জেড মানে হচ্ছে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, রুট আন্ডার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল ফোর্থ পয়েন্ট, যেটা তোমাকে অবশ্যই জানতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, যেটা আমরা আলোচনার মধ্যে আনতে চাইছি, সেটা হচ্ছে কি, মন দিয়ে দেখো, সেটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। কারো কি, আমরা বহু স্টুডেন্টসকে দেখেছি এলআর সার্কিটে অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে বলেছি, অ্যান্সার লিখে দিয়েছে 0, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে এটা শুধু ইন্ডাক্টর জয়েন্ট নয়, এটা হচ্ছে এলআর সার্কিট। তাহলে অ্যাভারেজ পাওয়ার বের করতে গেলে ভিআরএমএস ইন্টু আইআরএমএস cos π। আমি বারবার বলেছি পাওয়ার ফ্যাক্টরকে আনতেই হবে যদি কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স থেকে থাকে, এবং এখানে অবশ্যই আছে। তাহলে ভিআরএমএস মানে হচ্ছে V0/√2, আইআরএমএস মানে
ভিআরএমএস বাই জেড, মানে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স কারেন্ট, আবার ভিআরএমএস এর জায়গায় আবার একটা ভি0 বাই √2 আসবে, মিলে ওটা √2 ইন্টু √2 করে 2 এসে গেল। আর কস ফাই মানে হচ্ছে আর বাই জেড, তাহলে ভি0 স্কোয়ার আর বাই 2 জেড স্কোয়ার, এবং জেড স্কোয়ার করা মানে হচ্ছে √আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। তাহলে আমরা এটাকে আমরা বলবো ফোর্থ পয়েন্ট, এই ফিফথ পয়েন্ট, যেটা তোমাকে কোশ্চেনে আসতে পারে এলআর সার্কিট থেকে। তাহলে পরপর আমি বলে দিচ্ছি, ডাইরেক্ট কোশ্চেন কিন্তু। তাহলে অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশন ভুলেও কিন্তু 0 বসাবে না, কারণ এটা কিন্তু শুধু ইন্ডাক্টর না, এটা হচ্ছে এলআর সার্কিট। এবার লাস্ট যেটা আসে সেটা হচ্ছে কারেন্টের এক্সপ্রেশনটা কি। এটাকে আমরা 6 পয়েন্টে বলছি। কারেন্টের এক্সপ্রেশন হচ্ছে খুব সিম্পল, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স হচ্ছে কারেন্ট। কিন্তু মনে রাখতে হবে যে তার ক্যারেক্টার কিন্তু এখানেও সে শো করছে, অর্থাৎ ফেজে ল্যাগ করা, ওমেগা টি মাইনাস ফাই। এই ফাই এর ভ্যালুটা কত? ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। আশা করি এলআর সার্কিটে কনসেপ্টটা বোঝাতে পারলাম। এবার শুধু ছোট্ট একটা চেঞ্জ আমি এখানে করে দিই, চেঞ্জ বলবো না, কনসেপ্টটা ঢুকিয়ে দিই। সেটা হচ্ছে চোক কয়েলের কনসেপ্ট। চোক কয়েলটা কি? চোক কয়েলটা হচ্ছে পরিষ্কার যেটা আমরা বলবো, চোক কয়েল ইজ অ্যান ইন্ডাক্টর উইথ লো রেজিস্ট্যান্স। বুঝতে পেরেছো? একটা লো রেজিস্ট্যান্স নিয়ে ইন্ডাক্টর, মানে একটা এলআর সার্কিটই ভাই। তাহলে এলআর সার্কিট হলে চোক কয়েল বলে আলাদা করে গুরুত্ব দিচ্ছি কেন? একটাই কারণে গুরুত্ব দেব, এই লো রেজিস্ট্যান্স হওয়াটা। কেন? লো রেজিস্ট্যান্স হলে অ্যাডভান্টেজটা কি? লো রেজিস্ট্যান্স হলে অ্যাডভান্টেজটা হচ্ছে আর এর ভ্যালু যদি টেন্স টু 0 হয়, তুমি দেখেছো ফাই ইকুয়ালস টেন্স টু কত? 90 ডিগ্রি। তার মানে লো রেজিস্ট্যান্স হওয়া মানে ইন্ডাক্টরটা শুধু মেন ডমিনেট করছে এই এসি সোর্সের মধ্যে, এবং শুধু ইন্ডাক্টর এসি সোর্সের সাথে ডমিনেট করা মানে অ্যাভারেজ পাওয়ার তাহলে কি হয়ে যাবে? টেন্স টু 0। তার মানে এনার্জি লসটা মিনিমাইজড হয়ে যাচ্ছে। তাই আমরা পরিষ্কার যেটা বলছি, বাই ইউজিং দ্য ইন্ডাক্টর in controlling the AC current, the power loss can be minimized. তাহলে পাওয়ার লস ক্যান বি মিনিমাইজড। কথাটা বুঝতে পারছো? তাহলে এখানে পাওয়ার লসটাকে আমরা কি করতে চাইছি? মিনিমাইজ করতে চাইছি। খুব সহজেই মিনিমাইজ করতে পারি, কারণ আমরা জানি যে শুধু ইন্ডাক্টর যদি জয়েন্ট থাকে তাহলে কি হয়? তাহলে সেক্ষেত্রে cos পাই বাই 2 0, সেখান থেকে অ্যাভারেজ পাওয়ার 0 এসে যাচ্ছে। তো এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, আশা করি বোঝাতে পারলাম। চোক কয়েল সিম্পল একটা এলআর সার্কিট, কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু টেন্স টু 0 করে আলটিমেটলি ইন্ডাক্টরকে ডমিনেট করিয়ে আমরা অ্যাভারেজ পাওয়ার টেন্স টু 0 করে দিচ্ছি, কারণ আমরা অলরেডি জানি যে শুধু ইন্ডাক্টর কাজ করলে অ্যাভারেজ পাওয়ার 0 হয়, সেক্ষেত্রে কারেন্টটা পাই বাই 2 ফেজে ল্যাগ করে এবং সেক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ার 0 চলে আসে। এইবার আমরা এলআর সার্কিটের একটু ডিফারেন্ট কনসেপ্টে কিছু কোশ্চেন দেখাই। একটা তো বললাম আমি পরিষ্কার যে এই যে 6খানা পয়েন্ট মার্ক করে দিলাম, এর উপর ডাইরেক্ট কোশ্চেন আসবে। ঠিক আছে? কখনো বলবে এলআর সার্কিটে অ্যাভারেজ পাওয়ার কত, তুমি খালি ডেটা বসাতে থাকবে। শুধু খেয়াল রাখবে ওমেগা থাকলে ওমেগা বসাবে, ফ্রিকোয়েন্সি থাকলে 2πn করে দেবে, ওমেগার জায়গায় বসিয়ে দেবে। আর এইটা খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, ভি ইকুয়ালস টু ভিআর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ভিআর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার, এইটা কিন্তু প্রচণ্ড আসে। এবার একটু ডিফারেন্ট টাইপের কিছু কোশ্চেন আমি দেখাই, তাহলে জিনিসটা আরও সুন্দর লাগবে এলআর সার্কিটের উপর। প্রথমেই আমরা কনসেপ্ট 1-এ আসছি, ভালো করে কোশ্চেনটাকে ফলো করো। বাল্ব অফ 60 ওয়াট 120 ভোল্ট, দিস ইজ কানেক্টেড টু 240 ভোল্ট এসি। তাহলে একটা বাল্ব আছে, এসির সাথে কানেক্টেড আছে। আমি কিন্তু কোথাও এখানে ইন্ডাক্টরে কোনো গন্ধ পাচ্ছি না, আমি বলেছিও না ইন্ডাক্টর, খালি বলে দিয়েছি রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড উইথ দ্য ইলেকট্রিক বাল্ব, তার মানে ইন্ডাক্টর নেই ভাই এখানে। কোশ্চেনে গিভেন দেওয়া আছে রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড উইথ ইলেকট্রিক বাল্ব, তাই এটা গিভেন বলে লিখে দিচ্ছি, এটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে বাল্বের পাওয়ারটা কিভাবে করি জানি, ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি। তাহলে ভোল্টেজটা 120 হোল স্কোয়ার, পাওয়ারটা 60, তো করলে রেজিস্ট্যান্সটা তুমি কত পেয়ে যাচ্ছ? 240 ওহম। পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট, তাহলে পাওয়ারটা হচ্ছে 60 ওয়াট, ভোল্টেজটা হচ্ছে তোমার কত? 100, ভোল্টেজটা হচ্ছে তোমার কত? ভোল্টেজটা হচ্ছে 120 ভোল্ট, কারেন্ট হচ্ছে আই। তাহলে এখান থেকে ম্যাক্সিমাম কারেন্ট যেটা আমরা অ্যালাউ করছি বাল্ব দিয়ে, সেটা হচ্ছে 1/2 অ্যাম্পিয়ার হয়ে গেল। তাহলে প্রথমে ইলেকট্রিক বাল্বের রেজিস্ট্যান্স বের করলাম, পাওয়ার ভোল্টেজ ইন্টু কারেন্ট থেকে, যে ম্যাক্সিমাম কারেন্টটা ইলেকট্রিক বাল্বকে ফিউজ করছে না, ম্যাক্সিমাম অ্যালাউবেল কারেন্ট যেটা, সেটা হচ্ছে 1/2 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট মানে হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, বাল্বের রেজিস্ট্যান্সের সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিয়েছি।
তাহলে আর প্লাস 200, সেখান থেকে রেজিস্ট্যান্সটা কত পেলে 240 ওহম। এবার আমরা কনসেপ্ট 2 তে আমরা যাচ্ছি, কনসেপ্ট 2 তে যাচ্ছি, মন দিয়ে জায়গাটাকে ফলো করবে। কনসেপ্ট 2 তে আমরা যেটা বলতে চাইছি, মন দিয়ে লক্ষ্য করো, ইন্ডাক্টর, এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ইন্ডাক্টর ইজ কানেক্টেড উইথ ইলেকট্রিক বাল্ব, মানে আমি স্ট্রেট বলে দিচ্ছি ইন্ডাক্টর ইলেকট্রিক বাল্বের সাথে কানেক্টেড। যে ইলেকট্রিক বাল্ব হচ্ছে কত 40 ওয়াট 120 ভোল্ট। তাহলে প্রথমে আমরা পাওয়ার করে দিলাম, পাওয়ার মানে ভি স্কোয়ার বাই আর, তাহলে 120 হোল স্কোয়ার বাই আর বি, তাহলে ইলেকট্রিক বাল্বের রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, মিটে গেল। এইবার হচ্ছে পাওয়ার মানে ভোল্টেজ ইন্টু কারেন্ট, ইলেকট্রিক বাল্বের ম্যাক্সিমাম কারেন্টটাও পেয়ে গেলাম। যেহেতু এটা এখন এলআর সার্কিট, এটা দেখো ডিফারেন্সটা দেখো কনসেপ্ট আর কনসেপ্ট 2 তে এটা নর্মাল রেজিস্ট্যান্স ছিল বলে আর প্লাস আর বি করেছিলাম, কিন্তু এখানে কিন্তু নর্মাল রেজিস্ট্যান্স নয়, এখানে ইন্ডাক্টর জয়েন করেছি এসি সোর্সের সাথে। তাহলে এসি সোর্সের সাথে ইন্ডাক্টর যদি জয়েন করা থাকে, আগের বার ডিসি ব্যাটারি এসি সোর্সের সাথে নর্মাল রেজিস্ট্যান্স ছিল, এখানে ইন্ডাক্টর জয়েন করেছি আমরা, তাহলে নেট রেজিস্ট্যান্স আমরা এলআর সার্কিটে অলরেডি জানি, ইম্পিডেন্স অফ দ্য সার্কিট রুট আন্ডার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। তাহলে রেজিস্ট্যান্স মানে ভোল্টেজ বাই কারেন্ট, ভোল্টেজটা 240 ভোল্ট এসি, কারেন্টটা 1/3 পেয়েছো, তাহলে বসিয়ে দিলাম 1/3, তাহলে এখান থেকে 720। তাহলে বাল্বের রেজিস্ট্যান্স 360 বসিয়ে দিলাম, ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স এক্সএল স্কোয়ার, দ্যাট ইজ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, সেখান থেকে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের ভ্যালুটা ক্যালকুলেট করে নিলাম। এবং যেহেতু 50 হার্জ, তাহলে ওমেগার জায়গায় 2 পাই এন বসাতে পারো, বসে ইন্ডাক্টরের ভ্যালুটাও বের করতে পারছো। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে এটা এলআর সার্কিটেরই কোশ্চেন, কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে একটা ইলেকট্রিক বাল্বের সাথে জয়েন করিয়ে। আশা করি কোশ্চেনটা বোঝা গেছে কি কনসেপ্টে আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এলআর সার্কিট থাকলে কিভাবে কাজ করে, তার বেসিক ফান্ডামেন্টাল পয়েন্টগুলো কি কি নিশ্চয়ই বোঝা গেছে। ঠান্ডা মাথায় জিনিসটাকে অবজার্ভ করে প্র্যাকটিস করবে।